স্বীকৃতি তো ৩ তারিখই আমরা পেয়ে গিয়েছি। আরে সংখ্যা তো একটা ফ্যাক্টর। বিরোধী দলনেতা পদে আপাতত বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করল না কলকাতা হাইকোর্ট। চাওয়া হলো হলফনামা। সংখ্যা তো একটা ফ্যাক্টর, সংখ্যা তো একটা বিষয়। 2/3 বেশি যারা, এবং তারা কোনো চিঠি নয়, শুধু চিঠি দেননি, তারা ফিজিক্যালি উপস্থিত হয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার, তাতে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশই দিল না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন বিরোধী দলনেতার পদে। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। অতএব কলকাতা হাইকোর্টের এই রায়ে স্বভাবতই বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 26এর বিধানসভা ভোটের ফলাফলের পর তৃণমূলের অন্দরের সংঘাত চরম আকার নেয় যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে আলাদা ব্লক তৈরি হয়। দলীয় নেতৃত্বের তরফে পরিষদীয় দলনেতা হিসেবে বর্ষার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে 58 জন বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার আগেই দলবিরোধী কাজের অভিযোগে 1 জুন তৃণমূল নেতৃত্ব ঋতব্রত এবং সন্দীপনকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। এদিকে তৃণমূলের তরফে অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে কথা স্পিকারকে জানিয়ে গত 9 মে একটি চিঠি দেওয়া, তার ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপই করেননি। এই পরিস্থিতিতে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন শোভনদেব। এদিকে ঋতব্রত দাবি করেছেন, তাদের সঙ্গে 65 জন বিধায়ক রয়েছেন, অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ার কোনো কারণ নেই। স্পিকার রথীন্দ্র বসু এই ব্লকের চিঠিতে অনুমোদন দিয়ে ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা আমাদের পথচলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। এরপরই মূলত জল গড়ায় আদালত পর্যন্ত। তবে বিধানসভার সইজাল কাণ্ড প্রকাশ্যে আসার পর বিতর্ক ব্যাপকভাবে বেড়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে থাকেন। কলকাতা হাইকোর্টে তখন মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়। আইনজীবী হিসেবে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়ালও করেন, কিন্তু অবশেষে কোনো কিছুতেই লাভ হয়নি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলে আদালত। বিচারপতি জানতে চান, তৃণমূলের পক্ষ থেকে প্রথমে চিঠি পাওয়ার পর অধ্যক্ষ কেন সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নেননি, অথচ দ্বিতীয় চিঠি আসার পর দ্রুত পদক্ষেপ করা হয়। প্রথম চিঠির সত্যতা যাচাই এবং আবেদনকারীদের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। শুনানিতে সই জালিয়াতির অভিযোগ, দলীয় বৈঠকের রেজলিউশন এবং বহিষ্কার সংক্রান্ত নানান বিষয় উঠে আসে। আদালতের পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র অভিযোগ দায়ের হলেই জালিয়াতি প্রমাণিত হয় না। এই সব নিয়ে বিস্তর জল ঘোলার মধ্যেই ঋতব্রত বিরোধী দলনেতা কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল আদালত। গত মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কার্যত চ্যালেঞ্জের সুরে এও বলেছেন, ক্ষমতা থাকলে ফ্লোর টেস্ট বা আস্থা ভোট করিয়ে নেওয়া হোক, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কোথায় দাঁড়িয়ে আছেন সব পরিষ্কার হয়ে যাবে। স্বীকৃতি তো 3 তারিখই আমরা পেয়ে গিয়েছি। 3 তারিখ সন্ধ্যাবেলায় বিধানসভার সেক্রেটারিয়েটের পক্ষ থেকে যে চিঠি, সেটা আমাদের 3 তারিখই হ্যান্ড ওভার হয়। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট করলেই তার বাইরে বাইট দেওয়ার এত বিষয় থাকে না আর কি। ফ্লোরে টেস্ট হয়ে যাক, ফ্লোরে টেস্ট হয়ে গেলেই গোটাটা হয়ে যাবে, যে কে কোন দিকে আছেন, কোন দিকে কতজন আছেন, কোথায় ডবল ডিজিট আছে কি ডবল ডিজিটেরও কম আছে, এগুলো তো ফ্লোর টেস্ট হলেই দেখতে পাওয়া যায়। বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলার অন্তর্বর্তী কোনো নির্দেশের আর্জি জানানো হয়েছিল আদালতে। এই অবস্থায় সব পক্ষের বক্তব্য শোনার পরে রায়দান স্থগিত রেখেছিল আদালত। আর বৃহস্পতিবার
কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল ওই মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পিকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করছে না আদালত। মহামান্য হাইকোর্ট তার নির্দেশ দিয়েছেন। দেখুন, আমি আবারও বলছি, 2/3 বেশি বিধায়ক তারা শুধু আমি সেই চিঠি সই জাল তার মধ্যে যাচ্ছি না, তারা শুধু সই করেনি, তারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন। আমি একথা আগেও বলেছিলাম, যদি প্রয়োজন হয় ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আমাদের ফ্লোর টেস্টেও কোনো আপত্তি নেই। কিন্তু মহামান্য হাইকোর্ট আজকে যে ইন্টারিম স্টে চাওয়া হয়েছিল সেই স্টে দেননি। এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিল এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছে। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির উপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা। দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষের দরবারে বাংলার রাজনীতিতে সেটাই এস্টাবলিশ থাকবে। এবার যারা এই সঙ্গে করে গেছে, আমরা খুব গুরুত্বপূর্ণ বলে বিষয়টা ধরছি না। তৃণমূল কর্মীরা যে আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন, একটা থানায় যাননি, কোনো কারুর কাছে যাননি, হকার উচ্ছেদ হচ্ছে, মিনিমাম প্রতিবাদ করেননি, ওকে তো আমরা বিরোধী দলনেতা মানি না। আমি শুধু বলবো যে আজকে এই যে রাজ্যপালের ভাষণে এখানে লেখা আছে যে রাজ্যপালের ভাষণের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল, যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত, ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। তখন আমরা অনেক আগে বলে এসেছি, যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন বলেছি, আজকেও বলছি, বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। সবটার মধ্যে কিন্তু নৈতিকতার অভাব স্পষ্ট, একটা জালিয়াতি স্পষ্ট। কারণ আমরা যে যাই করি না কেন, পলিটিক্যাল মরালিটির একটা কথা আছে, রাজনৈতিক একটা মরালিটি থাকে। যদি তৃণমূল দলকে পছন্দ না হয় তাহলে তৃণমূল দল থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ানো উচিত। যারা আজকে বিরোধী দল বলে তৃণমূলের মধ্যে, যারা তৃণমূল দলের দৌলতে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে জিতেছে, আজকে তারা যদি বাহাদুরি দেখিয়ে বলে আমরা বিদ্রোহী দল, সেই বিদ্রোহীদের বলবো, পদ ছেড়ে ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা বিদ্রোহী হয়ে জিতেছো না মমতা ব্যানার্জির দয়ায় জিতেছো। মমতা ব্যানার্জি যে কায়দায় কংগ্রেস দল ভাঙিয়েছিল, আজকে সে একই কায়দায় বিজেপি তৃণমূল দল ভাঙাচ্ছে। দুটোই অন্যায়, দুটোই রাজনৈতিক নীতিবোধের অধঃপতনের দুটোই পরিচয়। বৃহস্পতিবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। 22 জুন রাজ্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেট অধিবেশনে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে শুনানি এখনই শেষ হচ্ছে না, জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।